বিএনপি সরকার এনসিপিকে যেভাবে ভয় পাচ্ছে, ছোট্ট একটা দল এনসিপি, মাত্র 5-6টা আসন ওরা পেয়েছে। আর যদি আপনার আওয়ামী লীগ নামে তাহলে কি হবে? তার মানে আওয়ামী লীগ তো ভয়ে একবার পালাইছে ইন্ডিয়াতে, তো বিএনপি কোথায় পালাবে? তারেক রহমান, আপনি সারা বাংলাদেশে কুত্তা পালতেছেন, আপনি কুত্তা সামলাইতে পারতেছেন না। অতি দ্রুত আপনি আপনার এই কুকুর সামলান। যদি তা না হয় তাহলে কিন্তু এই কুকুরে আপনাকে কামড়ায় মেরে ফেলবে। আর আপনি যত সহজভাবে প্রধানমন্ত্রীটা নিয়েছেন, আপনি কিন্তু এত সহজ ভাববেন না। এই দুনিয়াটা, ওই ইন্ডিয়া আপনাকে ঠেক দিয়া রাখবে না। আর ইন্ডিয়া ঠেক দিয়া রাখলে ইন্ডিয়াকে বাংলাদেশ ছেড়ে দিবে না। সুতরাং আপনি ওই শেখ হাসিনার মতো শুরু করছেন যে বাংলাদেশের মানুষ যতজন আছে আমরা মেরে আবার এই দেশ শাসন করব, তা হবে না। এইবার যে যাইবেন, এইবার গাট্টি বোসকা গোল করে এমন যাওয়া যেতে হবে, জীবনে আর বাংলাদেশের মুখ দেখবেন না চোখে। কথাটা মনে রাখবেন, এটাই কিন্তু সত্য এবং এটাই কিন্তু হবে। সুতরাং যা সতর্কতা অবলম্বন করা এখনই করেন, না হয় কোথায় বেশি যাইবেন কোনো খবরও থাকবে না আপনার। আমাদের প্রায় 20 লক্ষ টাকার জিনিসপত্র তারা ছিনিয়ে নিয়ে যায়। একটা হাইয়েস্ট গাড়িকে এমনভাবে ভাঙচুর করানো হয়েছে যে গাড়িটি আর ব্যবহারের যোগ্য নয়। নগদ 5 লাখ টাকা ছিল। তো বাইরের যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আমরা একটা দৃষ্টান্তমূলক বাংলাদেশে বিচার চেয়েছি। সাথে সাথে আমরা চেয়েছি ফেসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন, নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের হবিগঞ্জে কর্মসূচি ছিল, একটা আজমিরিগঞ্জে এবং একটা পৌরসভাতে। দুই জায়গায় আমাদের দুজন প্রার্থী ছিল। আমরা আজমিরিগঞ্জের প্রোগ্রাম শেষ করে যখন হবিগঞ্জের প্রোগ্রাম শেষ করেছি, সেখানে পৌর মেয়র প্রার্থী মুবিন ভাইকে ঘোষণা করলাম। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়ল। এরপরে আমরা যখন ঠিক বের হচ্ছিলাম তখন আমাদের যে মিডিয়া টিমের গাড়ি, সেটাতে দফায় দফায় হামলা হলো। ড্রাইভারকে তারা এমন বেধড়ক প্রহার করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক। ইন্টারপোরও একটা ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে। ডাক্তার আমাদেরকে জানিয়েছে আজকে তার অপারেশন, সে কখনো পৃথিবীতে আলোর চোখ দেখতে পারবে না। এবং সেখানে আমরা দেখেছি যিনি আমাদের জেলা সদস্য সচিব, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। এরপরে আমরা বলেছি এই হামলার, ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা পরের দিন একটা বিক্ষোভ কর্মসূচি ডাকি। বিক্ষোভ কর্মসূচিকে ঠেকানোর জন্য আওয়ামী স্টাইলে পুলিশ সেই একই পোশাকে, যেই পোশাক একটা সময় আওয়ামী লীগের আমলে একই কায়দায় কর্মসূচি বানচাল করতো, সেই বিএনপির আমলে এসে তারা সেখানে ছাত্রদলের একটা কর্মসূচি দেখিয়ে 144 ধারা জারি করলো। পুরা শহরে ছাত্রদল, যুবদল, রামদা, ঝাড়ু, হকি স্টিক নিয়ে ঘোরাফেরা করলো। কিন্তু আমরা যখন রওনা দিলাম মৌলভীবাজার থেকে, কারণ আমরা মৌলভীবাজারে স্টে করেছি, এই জন্য আমাদের মৌলভীবাজারও প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম আমরা ক্যান্সেল করেছি। যাওয়ার পথে প্রথমেই মৌলভীবাজারের শেষ প্রান্তে আমরা 400 পুলিশের বাধার মুখে পড়ি। আমরা সেই ব্যারিকেড ভাঙার পরে যখন একটু সামনে আগাইলাম, এরপরে দেখে আমরা ট্রাক দিয়ে রাখছে তারা রাস্তার মধ্যে চাক্কা পাংচার করে। সেই ট্রাককে আমরা রাস্তার থেকে সরাইলাম। যদিও অনেকে বলে যে বালুর ট্রাক সরাইতে পারে না, কিন্তু আমরা ট্রাক সরাইতে সক্ষম হয়েছিলাম। এরপরে আরেকটু সামনে আগিয়ে দেখি আমরা সেখানে ট্রাক্টর দেওয়া রাস্তায় এলো পাতাড়ি করে, সেগুলো আমরা সরাইলাম। এরপরে ওইখানে গিয়ে দেখি 500 পুলিশ, পুলিশের পরে হলো এপিবিএনের পরে হলো বিজিবির পরে হলো ছাত্রদল, যুবদলের সন্ত্রাসীরা, যাদের হাতে দেশীয় অস্ত্রপাতি ছিল। আমরা একটা উপত্যকা পড়ে গেলাম, ডান পাশেও পাহাড়, বাম পাশেও পাহাড়। ওইখানেও তারা অস্ত্র, দা, কুড়াল এবং দেশীয় যে অস্ত্রগুলো সেগুলো নিয়েছিল। এবং এরপরে আমরা সেখানে পুলিশের সাথে কথা বলি। কথা বলার পরে আমরা একটা স্থানীয় হবিগঞ্জের থানায় ফাঁড়িতে যাই। সেখানে হলো ছাত্রদল, যুবদলের লিখিতভাবে 11 জনের বিরুদ্ধে মামলা করি এবং অজ্ঞাত আসামি ছিল 100 জন। আমাদের প্রায় 20 লক্ষ টাকার জিনিসপত্র তারা ছিনিয়ে নিয়ে যায়। একটা হাইয়েস্ট গাড়িকে এমনভাবে ভাঙচুর করানো হয়েছে যে গাড়িটি আর ব্যবহারের যোগ্য নয়। নগদ 5 লাখ টাকা ছিল, সেই 5 লাখ টাকাও তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে। আমরা বলবো যে আমরা একটা ফেসিবাদী বাংলাদেশ থেকে উত্তরণের পর যখন একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোচ্ছি, সেই সময় এই ন্যাক্কারজনক হামলা,
এবং আমাদের উপর অত্যাচার, চোখ কেড়ে নেওয়া, মালামাল চিন্তায় পুরো দেশবাসী প্রত্যক্ষ করলো। আমরা এখনও চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা গণভোটের রায় বাস্তবায়ন এবং আমরা আওয়ামী যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছিল 2024-এ সে নারকীয় হত্যাযজ্ঞের বিচার চাই আমরা বাংলাদেশে। হামলা, উস্কানি দিয়ে বা এই ধরনের কোনো জায়গায় যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয় আওয়ামী স্টাইলে, আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়ব না। কারণ আমাদের শহীদ উসমান হাদি ভাই যে প্রতিজ্ঞা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে জান দিবা জুলাই দিব না, আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে কাজ করছি। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় 2 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ছড়িয়ে পড়া ছবি ভিডিও নিয়ে নতুন মোড় নিয়েছে বিতর্ক। একদিকে দেশের একাধিক মূলধারার সংবাদ মাধ্যম ও জেলা বিএনপি দাবি করেছে এগুলো এআই দিয়ে তৈরি ভুয়া কন্টেন্ট। অন্যদিকে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট বলছে তাদের হাতে আসা উচ্চ রেজুলেশনের ভিডিও ও ছবি একাধিক এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করেও কৃত্রিমভাবে তৈরি হওয়ার প্রমাণ মিলেনি। বিএনপির নেতাকর্মীরা মনে করেন যে নায়িকা নিয়ে কট খাইলে পরে, সেরি নিয়ে কট খাইলে পরে ওটা হয়ে যায় এআই ভিডিও। আর জামাতের লোকেরা যদি একটা পাদও দেয় ওইটা হয়ে যায় অরিজিনাল কন্টেন্ট, একবারে অরিজিনাল। আমাদের বাংলাদেশে মনে করেন যে দালাল যেগুলো মিডিয়া আছে, পাঁচাটা কুত্তাগুলা আছে, বাংলাদেশের অধিকাংশ জনগণের নিয়তি এবার যদি বাংলাদেশে কোনোদিনও আবার জুলাই হয়, এই মিডিয়ার কুত্তাগুলাকে সাইজ করবো। মিডিয়ার যে কুত্তাগুলা আছে, বিশেষ করে যারা টকশো করে, উপস্থাপিকা, আবার মনে করেন যারা করে সাংবাদিক, এই যে মিথ্যা তথ্য ছড়ানো, এই কুত্তাগুলাকে সাইজ করবো বাংলাদেশ থেকে। এটা সবার নিয়ত, বাংলাদেশের সাধারণ জনগণের সবার মনে এই একটাই ইচ্ছা যে যত দালাল মিডিয়া আছে এই কুত্তাগুলাকে ইচ্ছা মতো সাইজ করবা। চিন্তা করে দেখেন, নেতায় কট খাইছে, এখন উনি তো বিএনপির নেতা, উনি আবার মনে করেন যে বড় ধরনের উপর লেভেলের নেতা। এখন উনি যেহেতু কট খাইছে সেহেতু এটা এআই ভিডিও হয়ে গেছে, বুঝছেন নি? এখন এআই পরীক্ষা করার পরেও যেহেতু এটা এআই প্রমাণ হয় নাই, তারপরেও এটা এআই হয়েছে। আমরা বলেছি আমরা রাজপথে থাকব, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, গাড়িতে অ্যাটাক করে, শরীরে অ্যাটাক করে তারেক রহমান আমাদেরকে প্রতিহত করতে পারবে না, কিছুই করতে পারবে না। রাজপথে থাকব, রাজপথে হলো আমরা প্রোগ্রাম করব, যদি মেরে ফেলে রাজপথে মেরে ফেলবে, সমস্যা নাই, ইনশাল্লাহ লড়াই চলবে। দেখা যাবে বাংলাদেশে সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি হলো গণতন্ত্রের হাত শক্তিশালী, সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি শান্তির হাত শক্তিশালী, এটা আমরা বাংলাদেশে ইনশাল্লাহ প্রমাণ করব। ইনসাফের রাজত্ব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে কায়েম করব। দেশে জঙ্গি শাসন শুরু হয়েছে এবং আমরা মনে করেছিলাম যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিবেন। বাংলাদেশের জনগণ নিরাপদে নেই এবং আপনারা জানেন সালাউদ্দিন সাহেবের যে ছেলে আছে, একটা কোম্পানিতে তাকে বসানো হয়েছে। আমরা ডিটেলস এটা কয়েকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসবো। পুরো বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসী রাজত্বের অবসান চাই এবং যখন দেখছেন কোনো বিচার হয় না, তাহলে ডিরেক্ট এটা প্রত্যক্ষ মদত রয়েছে তারেক রহমান। তারেক রহমানের প্রত্যক্ষ মদতেই বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছে এবং সেটা সরাসরি তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা বাস্তবায়নে যিনি কাজ করছেন উনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। পুলিশ আছে, পুলিশ কোনো কাজ করে না, কিন্তু বোঝাই যাচ্ছে ওনারও প্রত্যক্ষ মদত আছে। সাথে সাথে বিএনপির যারা স্থায়ী কমিটি, আমরা শুনেছি মিটিং হয়েছে, সেখানে তারা প্ল্যান করেছে এনসিপি নেতা কর্মীদের মেরে ফেলবা। সেই মেরে ফেলার ষড়যন্ত্র অংশ হিসাবেই বারবার আমাদের উপর অ্যাটাক করছে। এই যে তরুণ নেতারা, আমাদের জুলাইয়ের নেতারা, এদেরকে হত্যা করতে চায়, তারেক রহমানকে এদেরকে মেরে ফেলতে চায়। এটাকে মুজিবের মতো আন্দোলনের ইয়ার পরে যে জাসদের নেতাদের মেরে ফেলছে, একইভাবে আমাদের মেরে ফেলে একার রাজত্ব কায়েম করতে চায়। সেটা যদি করতে চায় তাহলে উনি বলুক উনি একার রাজত্ব কায়েম করতে চায়। এবং দেখেন, এখনো বলি, একটা দেশের প্রধানমন্ত্রী, জুলাইয়ের নেতারা এখানে হামলার শিকার হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, প্রায় মানে হত্যা করার জন্য হামলা হচ্ছে, ওনার কোনো প্রতিক্রিয়া নাই। এবং ছাত্রদল বিএনপি মিলে হামলা করতেছে, ওনার কোনো প্রতিক্রিয়া নাই। এইভাবে উনি দেশ চালাতে পারবেন না। কেউ যদি কোনো ভুল বক্তব্য দিয়েও থাকে, সেটা প্রেক্ষিত এই সন্ত্রাসী কার্যকলাপ চালানোর অধিকার কারণে। এবং দেখেন, আজকে 2 দিন ধরে তাদের সেন্ট্রালি কোনো ধরনের কোনো আওয়াজ নাই, তারা কাউকে বহিষ্কার করে নাই, কাউকে শাস্তির আওতায় আনে নাই, বরং তারা পুলিশকে নির্দেশনা দিয়েছে তোমরা চুপ থাকবে। তো এর মানে যেভাবে ইটগুলো লাগছে, মানে যেইভাবে গ্লাসটা ভাঙছে, ধরেন এইখানে
এসে লাগলে স্পট ডেথ হয়ে যেত, এখানে এসে লাগলে গ্লাসটা ভাঙছে, আরেকটা ইট হলে স্পট ডেথ হয়ে যেত। বিএমপি নেতা কইছে রাত 12টায় পুকুর পাড়ে আইলে নাকি ফ্যামিলি কার্ড দিবে। তারেক রহমানের নির্দেশ, ফ্যামিলি কার্ড পাইতে হইলে আমাদের খুশি করতে হবে। দেখো তেল নিয়ে আইছি তোমার জন্য। এই হইলো বিএমপি। তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। ছবিটা হইলো আর কি তারেক রহমানের শেখ হাসিনার স্বৈরাচারের পথে হাঁটার চিহ্ন। তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটতেছে এটা হলো ওইটার চিহ্ন। সে ছাত্র দলকে আরেকটা যে সন্ত্রাসী বাহিনী বানাইতেছে এটার হইলো এটা চিহ্ন আর কি। এই ঘটনা কি আপনারা তো বের হচ্ছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল? কোনো কিছু না, আমরা তো শহীদ পরিবারের সাথে দেখা করতে গেছি, শহীদ পরিবারের সাথে দেখা করে বের হয়ে আসতেছিলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন, তারা জিয়ার সৈনিক এক হও এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না আসলে। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। তো তারেক রহমান আসলে কি চাইতেছে, উপরে উপরে ঢং ধরে অভিনয় করে ভিতরে ভিতরে ছাত্রদলকে যদি সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করে এইরকম হামলা করতে চায়। একটা কি মারছে হয়, ইট দিয়ে মারছে অথবা রড দিয়ে মেরে এটা ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন, দ্বিতীয় আরেকটা ইট যদি মারতো, এখানে আমরা 6 জন ছিলাম, সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। 6 জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগতো, লোকটা তো সাথে স্পট ডেড হইতো। তাহলে শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্র দলকে খুনি বাহিনী বানাইতে চায় কিনা এটা তারেক রহমান সরাসরি বলুক। যদি বাহিনী বানাই দেয় তারেক রহমান ঘোষণা দিক, আমরা তাহলে ওইভাবে প্রস্তুতি নিব। আমরা তো ভাবি নাই যে ছাত্র দলকে তারেক রহমান এইভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করবে, আমাদেরকে ওই প্রোটেকশন নিয়ে চলতে হবে। আজকে পুলিশি প্রোটেকশনের মধ্যেই তো হামলা হলো। পুলিশ তো এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের 1-2 গাড়ি থাকে, পিছনে 1-2 গাড়ি থাকে, আবার 50 জন পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে। এই যে এরা ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে, একজনকে তো বাধা দিতে হবে। কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই। আপনারা দেখছেন আমাদের এক ভাই আলিফ, 18 বছর একটা ছেলে, চোখটা রড দিয়ে আঘাত করে চোখটা পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকে হবিগঞ্জে গ্রেফতার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইলো এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এখন তো আসলে আপনারা কানাইঘাটে যাওয়ার কথা ছিল, সেটি আসলে কি হবে? এটা আমরা আমাদের জায়গা থেকে এখন একসাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাবো। কিন্তু তারা যে এই অবস্থা আসলে কানাইঘাটে যাওয়ার সুযোগ আছে কিনা? না, তাহলে দেখেন আপনি, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রোগ্রামটা করতে চাই। তারেক রহমানের ছাত্র দলের বিএনপি সন্ত্রাসীগুলো প্রোগ্রামটা করতে দিতেছে না। তাহলে আমরা তাদের বিরুদ্ধে কতটুকু কথা বলবো এটা কি তারা ঠিক করে দিবে? বিরোধী দল কি কথা বলবে তারা ঠিক করবে? তারা আমাদের বিরুদ্ধে কথা বলুক, আমাদের কথা যদি অযৌক্তিক হয় জনগণ আমাদেরকে বয়কট করবে। কিন্তু তারা তা না করে সন্ত্রাসী এবং এই ধরনের স্বৈরাচারী পথ তারা বেছে নিতেছে আমাদেরকে দমন করার জন্য, রক্তাক্ত করার জন্য। হবিগঞ্জের পর সিলেটও আজকে হামলা করছে এনসিপির গাড়ি বহরে। এনসিপির গাড়িগুলি ভাঙ্গা তছনছ করে দিছে, অনেক নেতাকর্মী আহত হয়েছে। হবিগঞ্জে 10ম শ্রেণীর এক ছাত্রের চোখ উপড়ে ফেলেও তারা ক্ষান্ত হয় নাই। এই সন্ত্রাসী কার্যক্রমের শেষ কোথায়? আমি আজকে কমো আপনাদেরকে এইটা শেষ কোথায়। নিজেদের অপকর্ম ঢাকতেই বিএনপি এখন পাগলা কুত্তা হয়ে গেছে, বুঝছেন? কুত্তার মতো আচরণ করা শুরু করছে শুধুমাত্র নিজেদের অপকর্ম ঢাকার জন্য। এনসিপি রে বলির পাঠা বানাইছে, বুঝছেন? মিস্টার পানি সম্পদ প্রতিমন্ত্রীর স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই জানেন। তার ল্যাংটা ভিডিও, নগ্ন ছবি, এই সব কিছু যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তখন আমাদের সাংবাদিক মারানির পোলারা এটা ডিফেন্স করছে, বলছে এটা হলো গুজব, এটা এআই দিয়ে বানানো।
কিন্তু গতকালকা আমাদের বাংলাদেশের ওই এগুলা ফ্যাক্ট চেক করে দ্য রিসেন্ট এটা প্রমাণ করছে যে এটা কোনো মানে গুজব না, এটা এআই ভিডিও না, এটা অরিজিনাল। মিস্টার পানি সম্পদ প্রতিমন্ত্রী ওই মাইয়ের নাকি গোদ নিছে, বুঝছেন, তার লালন পালন করব। তো গোদ নিতে নিতে তার মনে হয়েছে যে এর নিয়ে এবার বিছানায় যাওয়া যায়, তাই তারে নিয়ে ল্যাংটা অবস্থায় বিছানায় কিছু স্ন্যাক স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির কথার বিরুদ্ধে যদি বিএনপি হামলা চালাতে চায় তাহলে সর্বপ্রথম হামলা চালাতে হবে ফজলুর রহমানের ওপরে, যিনি বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বাংলাদেশের জনগণকে এই যে 24-এর অভ্যুত্থানকারীদেরকে যেই কটাক্ষ করছে, যে ভাষায় গালিগালাজ করছে, তাহলে তার উপরে বিএনপি কেন হামলা চালায় না? যদি হামলা করতে হয় তাহলে ওই যে কালোগুলো একজন আছে না, কি যেন নাম, টকশো কাপায়, টেবিলে থাপ্পড় দিয়ে কথা বলে রনি, এই যে বেয়াদব রনি, এর উপরে হামলা চালায় না কেন? আবার ধরেন রাশেদ খান, যিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েছে, ও যে গালাগালি করে, তার মানে কি এরা সরকার দলের অ্যাক্টিভিস্ট দেখে কি তাদের বিরুদ্ধে হামলা হবে না? নাসিরউদ্দিন পাটোয়ারি কি করছে? কারো কি নিচে আঙ্গুল দিছে? দেয় নাই। সে কথা বলছে, সে কাদেরকে নিয়ে কথা বলছে? যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলছে, যারা ঋণ খেলাপি হয়ে সংসদে গেছে তাদের বিরুদ্ধে কথা বলছে। তো কথা বললে কথার বিরুদ্ধে হামলা করতে হবে, সেই সংস্কৃতি 24-এ কবর হয়ে গেছে, সেই সংস্কৃতিকে আবার জাগিয়ে তুলছে এই বিএনপি। যদি তারা মনে করে এই সংস্কৃতি জিয়ে রেখে বাংলাদেশে রাজনীতি করবে তাহলে ভুল ভাবছে। 24-এ যেরকম অবস্থা হয়েছে হাসিনার, তার চাইতে ভয়াবহ অবস্থা হবে বিএনপির। অস্ত্র কোথা থেকে এলো? নাসিরউদ্দিন পাটোয়ারি কে? হু আর ইউ নাসিরউদ্দিন পাটোয়ারি? নাসিরউদ্দিন পাটোয়ারি কি তুমি চেনো না? তুমি তোমার আম্মার কাছে জিজ্ঞেস করো নাসিরউদ্দিন পাটোয়ারি কে, সে বলে দেবে। সে তোমার বাবা, বুঝছো? নাসিরউদ্দিন পাটোয়ারি তোমার বাবা। জনাব তারেক রহমান সাহেব, এই দেশে আপনি রাজনীতি করার কোনো অধিকার আপনার নাই। শুধু রাজনীতি নয়, এই দেশে থাকার কোনো অধিকার নাই। চোখটি বন্ধ করুন, একটি ভেবে চিনতে দেখুন আপনি কে, আপনি কোত্থেকে এসেছেন, কোথায় ছিলেন। আজ আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারা আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে? আজ আপনার দলের কিছু কুলাঙ্গার ওই জুলাই যোদ্ধাদের উপরে, ওই এনসিপির উপরে হামলা মামলা, তাদেরকে হয়রানি করছে, তাদেরকে অসম্মান করছে। আজ যদি আপনার বিবেক থাকতো, বিবেক দিয়ে চিন্তা করতেন, তাহলে এই কাজ আপনার দলের লোকেরা করতে পারতো না। কারণ আপনি এই দেশ থেকে নাহের টিপ, পায়ের টিপ, হাতের টিপ দিয়ে আপনি মুসলেকা দিয়ে চলে গেছেন, এই দেশে আর আসবেন না, এই দেশে রাজনীতি করবেন না। কিন্তু কারা আপনাকে এই দেশে ফিরিয়ে আনলো? কারা রাজনীতি করার অধিকার আপনাকে দিল? কারা এই দেশে থাকার অধিকার আপনাকে দিল? আজ আপনি ওই সমস্ত কিছু কুলাঙ্গার, আপনার দলের কিছু কুলাঙ্গারদের জন্য আজ এই জুলাই যোদ্ধাদেরকে হামলা মামলা হয়রানি করা হচ্ছে তাদের উপরে। তবে মনে রাখবেন, যদি বাংলাদেশে আবার জুলাই জাগ্রত হয় তাহলে আপনার পরিণতি হবে ওই ফ্যাসিস্টের চাইতে আরো ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম। ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বা বিজেপি সরকারের দাম্ভিকতাটাকে চূর্ণ বিচূর্ণ করে, ইংরেজি তাকে বলে ডেসিমেটেড বা ধ্বংস করে দিয়েছে, ডেস্ট্রয় করে দিয়েছে, বা আপনার নতুন এই স্টুডেন্টস ল্যাড প্রোটেস্ট, অথবা আরো একটা নাম যেটা, সেটা হচ্ছে যে ককরোচ জনতা পার্টির আয়োজিত আন্দোলন, যেটা সেটা। এবং কেননা তারা দাম্ভিকতার সুরে বলতেন যখন স্টুডেন্টরা তার শিক্ষামন্ত্রীর দুর্নীতির কারণে বা ব্যর্থতার কারণে, অযোগ্যতার কারণে, ওই অর্থে উনি লেখাপড়া করা মানুষ ডেফিনেটলি ছিল, যখন বলেছিল তখন বলেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দাম্ভিকতা নিয়ে, এক প্রচন্ড গর্ব নিয়ে, এস যদি ওনার অফ ইন্ডিয়া, মানে এভাবে যে আমরা এই বিজেপি সরকার বা সরকারের মন্ত্রী কখনো পদত্যাগ করে না ভাইজান, দিস ইজ বিজেপি গভর্নমেন্ট। ঠিক যেভাবে শেখ হাসিনা বা তার মন্ত্রীরা বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তখনকার সময় বলতেন আওয়ামী লীগকে ফেলে দিবে এমন মায়ের মানে ছেলের জন্ম হয় নাই বাংলাদেশে। বিএনপির আন্দোলনকে নিয়ে কটাক্ষ করতেন, বেগম খালেদা জিয়ার জেলে আছেন এটা নিয়ে কটাক্ষ করতেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি যে বিদেশে আছেন, উনি পালিয়ে আছেন, উনি দণ্ডপ্রাপ্ত, এটা বলতো তারা বলে হাসি তামাশা করতো। সেই দম্বটাকে, দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে জেনজি মানে
জেনজি লেড প্রোটেস্ট, মানে আমরা সবাই উই আর দ্য পার্ট অফ ইট, আপনার এই ঘটনাটা ঘটেছে। এ বিষয়ে এবং বর্তমান ভারতীয় প্রধানমন্ত্রী বা বিজেপি গভর্নমেন্ট যেটা একসময় বলতো তারা যুগ যুগ ধরে ক্ষমতায় থাকবে, তারা যে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছে তারা বা ক্ষমতা থেকে চলে যাবেন, সেটা মোটামুটি কনফার্ম করে ফেলেছে এই ককরোচ জনতা পার্টি। এবং এই সরকারের আত্মিক মৃত্যু হয়েছে, ফিজিক্যালি গভর্নমেন্ট ইন দ্য পাওয়ার। ঠিক এক্স্যাক্টলি দ্যাট হ্যাপেন্ড টু আওয়ামী লীগ গভর্নমেন্ট ওয়েন প্রটেস্ট স্টার্টেড, নট দিস প্রটেস্ট বাট প্রিভিয়াস যত প্রটেস্ট হয়েছিল সেই সময় থেকে, এটা আমরা বলতাম সবসময়। সো এই দাম্ভিকতার দুইটা মানে ভিডিও আপনারা কম্পেয়ার করে নেবেন। আব্দুর রাজ্জাক যেখানে শাপলা চত্বরের গণহত্যাকে উনি রেকটিফাই করে বলেছিলেন, যে বলা হয়েছিল আওয়ামী লীগ পড়ে যাবে, আমরা ক্লিন করে ফেলেছি রাতের আধারে, আওয়ামী লীগকে ফেলে দেওয়া তো দূরে থাক, একদম যারা করেছিল এটা ক্লিন হয়ে গেছে, মানে এই গণহত্যা শাপলা চত্বরের গণহত্যার কথাই উনি বলছিলেন তখনকার সময়। ঠিক ভারতীয় একই অবস্থা, দুই সরকারের পতন হয়েছে এবং এভাবেই পতন শুরু হয়েছিল প্রচন্ড দাম্ভিকতা নিয়ে বাংলাদেশের মালিক বনে যাওয়া বা মনে করা আওয়ামী লীগ সরকারের। ঠিক একই অবস্থা ভারতের বিজেপির। সারা পৃথিবীতে বিজেপি সরকারকে নিয়ে এমন হাসি তামাশা এবং নতুন প্রজন্মের বা জেনজির এমন হিলারিয়াস মিমস বা ভিডিও যেটা আমি বাংলাদেশিদের মধ্যে দেখি নাই, নজিরবিহীন ঘটনা। পার্টিকুলারলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাটা ভয়ঙ্কর। এবং যদি হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো, তার মানে রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির। কি ভাষা বললে সরকার শুনবে আপনাদের আহাজারি, এটাই বসে থেকে এখানে শুনতেছিলাম। আজ জুলাইয়ে যখন 5ই আগস্ট সেদিন হাঁটতে হাঁটতে গণভবনে ঢুকেছিলাম একটা বিরাট আশা নিয়ে, আমার 10 বছরের ছেলেকে নিয়ে। ওকে বললাম আজকে দেশ স্বাধীন হয়েছে। ও আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে তার কোনো লোক মারা যাবে না? না বাবা। বললাম না। কোনো লোক অন্ধ হবে না? আমি বলছিলাম না। আজকে এখানে দাঁড়ায় মনে হচ্ছে সেদিন আমি আমার ছেলেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা মিথ্যা। হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো, তার মানে রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো আশা ছিল না 5ই আগস্টের। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি যে এই মিডিয়াতে জুলাইয়ের কথা বাদ দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য কিছু লোককে অ্যাপয়েন্টমেন্টই করলেন জামাতকে অ্যাসাসিনেট করার জন্য, এতে লাভবান কে হবে? এতে লাভবান হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ক্ষতিগ্রস্ত কে হবে? জুলাই। তাহলে আপনি যদি জুলাইকে অন করেন, আপনি সংসদে বলতেছেন সবাই মিলে এই দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যেও র বসে আছে, আপনার দলের মধ্যেও র বসে আছে। তবে আপনাদের জন্য, আপনারা যারা রক্ত দিয়েছেন, এদের স্বাধীন করছেন, তাদের একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি হচ্ছে আজ 55 বছরে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভয় পায়নি এবং ইন্ডিয়া কোনোদিন ভাবেনি যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে? আন্দোলন করাইছে। তাহলে এ থেকে প্রমাণ হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি এদেশে ওনার কথাতেই বলতে ধানায় পানায় না, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কিনা এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 2 বছর পরও আমরা আর কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানি কি আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? আজ এতদিন পর বের হলো, কি বের হলো?
সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। আজকে তার দায়িত্বে আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়। আওয়ামী লীগের কোনো পেতাত্তার এ দেশে কোনো জায়গা নেই, এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, না হলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ এবং বাংলাদেশে এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। নুরুল হক নূরের পুরাতন একটা ভিডিও নতুন করে আবার ভাইরাল হয়েছে। এটা নিয়ে প্রচুর আলোচনা চলতেছে। ভিডিওটা আপনারাও দেখেন এবং একটা মন্তব্য করে যান। আর আমার অনুভূতিটা আমি একটু শেয়ার করে নেই। সেটা হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে নুরুল হক নূর, রাশেদ খান, আম তারেক, তারপর হচ্ছে জুনায়েদ সাকি, এদেরকে প্রতিবাদী মনে করা, এদেরকে দেশপ্রেমিক মনে করা, এদেরকে নির্লোভী বা স্বার্থ নাই এরকম মানুষ মনে করা। আর সবচাইতে আরও একটা ভুল আছে আমার, সেটা হচ্ছে ওই যে রনি কালো করে যে টকশো করে তাকে জ্ঞানী মনে করা আমার সবচাইতে বড় ভুল। আরও একটা ভুল আছে, সেটা হচ্ছে শেখ হাসিনাকে মহিলা মানুষ মনে করা বা বিশেষ করে মানুষের কাতারে মনে করা। তো এই ভুলগুলো ভেঙে গেছে ভাই। আর বিশেষ করে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নূর, জুনায়েদ সাকি, তারপর রাশেদ খান, এরা যখন বিএনপি সরকারের অংশ হয়ে গেছে, তখন আমার ভুলগুলো ভাঙছে যে আসলেই তারা কি দেশপ্রেমিক নাকি ফেড প্রেমিক। তাহলে শুনেন সেই নূর কি বলছিল। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, এই ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করছি। তাহলে এবার তো বুঝতে পারছেন, এই যে নূর বলছে দুই ফ্যামিলির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এরা দুই ফ্যামিলি মিলে বাংলাদেশকে শেষ করে দিছে। এখন তিনি নিজেই একটা ফ্যামিলির অংশ হয়ে গেছেন। তাহলে এর চেয়ে বড় ধোঁকা আমাদের সাথে আর কি হইতে পারে বলেন তো? যারাই দেখি প্রতিবাদী, যাদেরকে আমরা ভালো মনে করি, তারাই দেখি কোনো না কোনো একটা সিস্টেমের ভিতরে ঢুকে যায় নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। তাহলে ভাই তুই যদি সিস্টেমের ভিতরেই ঢুকবি, তাহলে আমাদেরকে ধোঁকা দিলি কেন এতদিন? আমাদেরকে কেন বুঝাইলি তোরা দেশপ্রেমিক? কেন বুঝাইলি তোরা সিস্টেমের বাইরে গিয়ে দেশকে পরিবর্তন করতে চাস? তোদেরকে বিশ্বাস করে ভাই আমরা কি পাপ করছি? আমাদের বিশ্বাসের মর্যাদা এইভাবে তোরা রাখলি? হ্যাঁ, রাশেদ খান কি একটা সামসামি করছে কয়েকটা দিন, আমি তখনই ভাবছিলাম হয়তো বা সে ভালো একটা পোস্টে যাবে, ঠিকই গেছে। তো তারেক রহমান দেখতেছি ইদানিং যারা চাটাচাটি একটু বেশি করে তাদেরকে একটু মূল্যায়ন বেশি করতেছে, হয়তো বা এর ক্যাশারত দিবে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে হবিগঞ্জের পর এবার সিলেটেও দফায় দফায় এনসিপির শীর্ষ নেতৃত্বের উপর পরিকল্পিত ঠান্ডা মাথার হামলা চালিয়ে যাচ্ছে বিএনপির লোকজন। আমি যখন কথা বলছি তখন অলরেডি 2 দফা হামলা ডান। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে বের হচ্ছিল এনসিপি নেতারা, সার্জিস আলমরা, ডাক্তার মাহমুদা মিতুরা। তাদের গাড়ি বহরে হামলা করা হয়েছে। রানিং এমপি, সিটিং এমপি, বাংলাদেশে কোথাও তাদের কোনো নিরাপত্তা নেই। বিএনপির লোকজন যেখানে ইচ্ছা সেখানে তাদেরকে মারবে, তাদের গাড়ি ভেঙে চুরে চুরমার করবে। ভাগ্য ভালো তাদের গায়ে লাগেনি এবং পুরো শহর জুড়ে বিজিবি মোতায়েন, একটা থমথমে পরিস্থিতি। কিন্তু জায়গা মতো ঠিকই বিএনপির লোকজন তাদেরকে মেরে যায়। এটা বিএনপির হাইকমান্ডের যোগসাজশে এটা হচ্ছে। এটার বিশেষ উদ্দেশ্য আছে, বিশেষ মোটিভ নিয়েই এই পরিকল্পিত এবং ঢালাও হামলা বিএনপি চালাচ্ছে। এর অনেকগুলো দিক আছে। তার আগে ঘটনাটা একটু বলি দর্শক। সিলেটের গোলাপগঞ্জে আবার সার্জিস আলমদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা, গাড়ি ভাঙচুর করেছে। গাড়ি ভাঙচুর করলে ভিতরে যারা থাকে তারা অনিবার্যভাবে রক্তাক্ত হবে, ইটস ভেরি নর্মাল। এটা আমরা যারা গাড়িতে চলাফেরা করি আমরা সবাই বুঝি। এরপরে দ্বিতীয় দফায় বিএনপি সন্ত্রাসীরা
শারজিস আলমদের উপর আবার আক্রমণ করেছে সিলেটের 5 মাইল বাজারে। বুঝতে পারছেন, এটা পরিকল্পিত এবং সামনে এই ধরনের হামলা চলতে থাকবে। দর্শক, কিন্তু শারজিস আলমরা দমে যাওয়ার বা থেমে যাওয়ার পাত্র নয়, তাদেরকে কেউ দমাতে পারবে না কিংবা থামাতে পারবে না। শারজিসদের অ্যাকশন চলতে থাকবে। সকালেই আমি এখানে আসলাম, এসে দেখলাম প্রচন্ড ভিড়, কিন্তু ভিডিওতে যা দেখলাম যে এখানে কোনো সিরিয়াল নাই, তো লোক সংখ্যা খুবই কম। তো সেটা ভাইবে আমি আসলাম, কিন্তু এসে দেখলাম তো ডাক্তার কম এখানে। তা আমার মনে হয় এখানে যারা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা যদি একটু নজর দেয়, তাহলে আমাদের যারা অতি সাধারণ লোক যারা আছে তো তাদের জন্য ভালো হবে। কেননা সরকারি প্রত্যেকটা ডাক্তারই বা প্রত্যেকটা হসপিটালে কিন্তু এত রোগীর সংখ্যা যেখানে বলার বাইরে। এই বিষয়টা দেখছি, এই বিষয়টাতে আপনার স্টাফ বাড়াইতে হবে, আরও যেখানে প্যাকেজিং হয় কিংবা আরও ম্যান পাওয়ার আরও স্টাফ বাড়াইতে হবে সরকারিভাবে, আর ডাক্তারও আরও বাড়াইতে হবে। এখন যেই লোক দেখতেছি রুগী তো অসংখ্য রুগী এখন আসতেছে লাইনে। দেখেন না আমাদের লাইন কত বড়, বিকাল 4টা কি 5টা পর্যন্ত থাকবে ওনারা, তাও জানি না সঠিক। আমরা সিরিয়াল পাবো কিনা আজকে তাও জানি না সঠিক। না রোগ দেখানো যায় কিছু, না বলা যায় কিছু। অন্ধকারে আবার কি করে মানুষ ভূতের মতো রোগী দেখতেছে, এরকম হইলো। জেনারেটরের ব্যবস্থা নেই, ওই জেনারেটর আধা ঘন্টা হয়ে গেছে। আমার মেয়ের অবস্থা দেখেন, আর ওষুধ গরমে ওষুধের জন্য আবার দাঁড়ায় আছে, কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে আল্লাহ জানে। হসপিটালে বিদ্যুৎ থাকে না, এটা আনবিলিভেবল। এত বড় হসপিটালে কোনো জেনারেটর নেই, এটা তো অ্যাকসেপ্ট করা যাচ্ছে না আর কি। এটা কেমন না, সবচেয়ে মজার ব্যাপার হলো ভূতের মতন রুগী দেখতেছে। আমি লাইট ধরছি, লাইট ধরা লাগবে না। এখানে যে পরিমাণ আর কি অনিয়ম আছে, ইনস্ট্রুমেন্টের অভাব আছে, সার্ভিসটা আমরা ঠিক মতো পাচ্ছি না। এখানে লোকবল বাড়ানো দরকার এবং বসার জায়গাও নাই, এবং এইটার সিস্টেম করা উচিত। টিকিটিং সিস্টেমে গণ্ডগোল, তারপরে মেডিসিন সিস্টেমে গণ্ডগোল, নিয়মতান্ত্রিকভাবে এটা সাজানো উচিত, তাহলে লোকজন উপকৃত হবে। কিন্তু যে অবস্থায় আছে হসপিটালটা, এই অবস্থায় আমরা চিকিৎসা ব্যবস্থা নিতে এসে এই একটা মেডিসিন পেলাম, একটা মেডিসিনের জন্য আমি 4 ঘন্টা 5 ঘন্টা লেগেছে আমার। ভিতরে মোমবাতি জ্বালায় ওরা ট্রিটমেন্ট দিচ্ছে, জেনারেটরের ব্যবস্থা নাই, বিদ্যুৎ চলে গেলেও সবগুলো রুম অন্ধকার হয়ে যাচ্ছে। লাইনে ছিলাম 1 ঘন্টার উপরে, এটা সবচেয়ে বড় ভোগান্তি। ঠিক আছে, বড় ভোগান্তি হয়ে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর বলতেছে ওষুধ নেই। কিভাবে পরিষ্কার রাখবো? প্রতিদিন শত শত রুগীর আনাগোনা, প্রতিদিন ঝাড়ু না দিলে হয়? সেগুলো আমরা পারতেছি না। হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক পুরাতন চিকিৎসা পদ্ধতি, তবে পুরাতন চিকিৎসা পদ্ধতি হলেও বর্তমান যুগে এই যে আমাদের আগে ছিল, এক সময় ছিল যে মানুষ বই পড়ে ডাক্তার, তারপরে হলো কি ডিপ্লোমারাও পড়াশোনা করতো 4 বছরের, তারা পড়াশোনা করে রোগীর চিকিৎসা সেবা দিত। এখন হয়েছে যে গ্র্যাজুয়েশন, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডাক্তার বেরোচ্ছে, তারা চিকিৎসা দিচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষের আস্থাও বাড়ছে, যে একজন গ্র্যাজুয়েট ডক্টরের চিকিৎসা পাচ্ছে, মানুষের আস্থা বাড়তেছে। হ্যাঁ, যে কারণে আজকে 26 সালে এসে এই আমরা মনে করেন যে এত রোগীর চাপ আমাদেরকে সামলাতে হচ্ছে। আলাদা কোনো টাকা লাগে না ওষুধ কেনার জন্য, শুধু 10 টাকায় টিকিট কেটে রোগীর চিকিৎসা প্লাস ঔষধ। তবে যে ওষুধটা আমাদের কাছে অ্যাভেলেবল না, সেটা বাইরের থেকে কিনতে হয়, সেটার পরিমাণ খুবই কম। তার কারণ হোমিওতে আসলে বাইরের থেকে ওষুধ কেনার প্রভিশনটা একরকম নাই বললেই চলে, একসময় ছিল, এখন কিছু কিছু হয়েছে বাইরে কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে ওই নামমাত্র হয়তো 2-1টা ওষুধ কিনা লাগে, যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল না।